নমস্কার। আবারও সেই শুভ সন্ধিক্ষণ যেখানে টিভির পর্দার ওপারে আপনারা বসে আছেন, অর্থাৎ এই অনুষ্ঠানের নিয়মিত দর্শক বা আজকের নতুন দর্শকেরা, আর পর্দার ওপারে আমি এবং এই অনুষ্ঠানের মূল কাণ্ডারি। সেই মূল কাণ্ডারি কে তা তো আপনারা ভালো মতোই জানেন, এবং আপনারা কিভাবে উপকৃত হন এই অনুষ্ঠান দেখে তার প্রতিফলনও নিশ্চয়ই আপনাদের জীবনে পড়েছে। আজকে যারা দেখছেন, পরবর্তীকালে যারা এই অনুষ্ঠান দেখবেন, তার প্রতিফলন তাদের জীবনে পড়বে। যে মানুষের সান্নিধ্যতে, সুপরামর্শতে বহু মানুষের জীবন আলোকিত হয়েছে, সমৃদ্ধ হয়েছে, ঋত সম্মান ফিরে পেয়েছে বহু মানুষ, কর্মহীন মানুষ খুঁজে পেয়েছে কর্মের সন্ধান। এছাড়া সমস্যার কথা তো আছেই, পথভ্রষ্ট পথিক খুঁজে পেয়েছে নতুন পথের সন্ধান। সেই কারণে এই অনুষ্ঠানের মূল কাণ্ডারিকে আমি মনে করি দিশারি, যিনি সাফল্যের দিশা দেখাবেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, জ্যোতিষ, বাস্তুশাস্ত্র এবং সংখ্যাতত্ত্বের উপর যিনি অবাধ যাতায়াত করেন, সেই মানুষ ছিলেন বাবা শ্রী দেবদাস মহারাজ। ছোট্ট করে বলার আগে ওনার সম্পর্কে বলতে গেলে প্রচুর সময় চলে যায়, তবু আপনাদের নতুন করে ওনার পরিচয় দেওয়ার আর কিছু নেই। শুধু এটুকু বলি যে জীবনের প্রাপ্তিহীনতা উনি ঘুচিয়ে দিতে পারেন, জীবনের প্রচুর প্রাপ্তি আপনাদের জীবনে নিয়ে আসতে পারে দীপাবলি। কে না চায় বলুন? হিন্দিতে একটা কথা আছে, হর দিন দশেরা হর রাত দিওয়ালি। আপনাদের প্রাপ্তির ভাড়ার যদি এত বেশি হয়ে যায় ওনার সান্নিধ্যতে, আপনাদের জীবনের সমস্ত সাফল্যের ঘট যদি পূর্ণ হয়ে যায় ওনার সান্নিধ্যতে, তাহলে কি আপনি এখনই চিন্তা করবেন যে সেই মানুষটির সুপরামর্শ, সেই মানুষটির সান্নিধ্য আপনারা নিতে চান না? কারণ আমরা সাফল্যকে সবাই ছুটে চাই, আর তার জন্যই কিন্তু আমাদের দৌড়ে চলা। আসুন আমরা শুনে নেব কিছু চিঠির উত্তর। যথারীতি আজকে আমাদের প্রচুর চিঠি এসছে। মায়েরা এবং বাবারা প্রত্যেকে উদ্বিগ্ন হয়ে আছেন তাদের সন্তানদের ব্যাপারে, সমস্ত জিজ্ঞাসা মহারাজের শ্রীমুখ থেকে শুনে নেবেন বলে। সেরকমই একটি চিঠি এক মা পাঠিয়েছেন, সুপ্রিয়া রায় হাওড়া থেকে। তার চিঠি দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করা যাক। চিঠিটি করি। উনি লিখছেন, শ্রদ্ধেয় বাবা শ্রী দেবদাস, প্রথমেই আপনি আমার নমস্কার নেবেন। টিভি চ্যানেলে আপনার আলোচনা শুনে আমার একটু আশার আলো জাগে। আমি একজন হতভাগ্য মা। আমি আমার পুত্রকে নিয়ে বড় দুশ্চিন্তায় আছি। আমার পুত্র একটু অদ্ভুত ধরনের, কখনো সাধারণ কথা বুঝতে পারে না, আবার কখনো আধুনিক টেকনোলজির কথা আমাদের বোঝায়, যেগুলিতে আমরা যথেষ্টভাবে অজ্ঞ। ছোটবেলায় খুব দুরন্ত বুদ্ধি ছিল, একবার বড় অসুখ করার পর ও পাল্টে যায়। ওর দুরন্তপনা কমে, কিন্তু বুদ্ধিও সঙ্গে সঙ্গে কমে যায়। পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ে। টিচার দিয়ে ও নানাভাবে বুঝিয়েও কোনো লাভ হয় না। মাধ্যমিক সেকেন্ড ডিভিশনে পাশ করে, হায়ার সেকেন্ডারিতে ফেল করে। ওর মামা সেকেন্ড ডিভিশনে পাশ করা সত্ত্বেও ওকে সায়েন্স গ্রুপে ভর্তি করায়। ফলে বিপর্যয় ডেকে আনে। 2 বছর নষ্ট হওয়ার পর পাশ করে, তারপর সাধারণভাবে বিএসসি পাশ করে। বর্তমানে সে নানা জায়গায় চাকরির চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। এদিকে ওর বিয়ের বয়সও পার হয়ে যাচ্ছে, ও বিয়ে করতে চাইছে না। আমার এক পুত্র, এক কন্যা। এমএ পাশ করার পর একজন ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে হয়েছে। আমার স্বামী ব্যাংকের অফিসার ছিলেন, কিন্তু এখন অবসরপ্রাপ্ত। আমিও শিক্ষিকা ছিলাম। আমাদের বংশের সবাই সুপ্রতিষ্ঠিত, শুধু আমার ছেলেটাই অন্য ধরনের। ওর জন্ম সময় রাশি জানাচ্ছি, আপনি যদি ওকে সুপথে আনতে পারেন আমি চিরকৃতজ্ঞ থাকব। সুপ্রিয়া দেবীর ছেলের নাম শ্রী শুদ্ধ সত্য রায়, পিতা জয়দেব রায়। জন্ম সকাল 8:30। হ্যাঁ, 30শে জুলাই 1976 ওনার জন্ম। 30শে জুলাই 1976, শুক্রবার। উনি লিখছেন, আমি অনেক জ্যোতিষী, অনেক রত্ন পড়িয়েছি ছেলেকে, কিন্তু বিশেষ উপকার পাইনি। আপনি যদি বিচার করে ওর নামের বানান পরিবর্তন করে বিশেষ উপায় বলে দেন, এবং যাতে ও স্বাভাবিক মানুষ হয়ে ওঠে, তবে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। সুপ্রিয়া রায় মা। জন্মস্থান কিছু দিয়েছেন? জন্মস্থান উনি দিচ্ছেন না, তবে আশা করা যায় যে যেহেতু হাওড়া থেকে পাঠাচ্ছেন, হাওড়া বা দক্ষিণবঙ্গেই জন্ম।
মা দেখো, তুমি জন্মস্থান দাওনি, তবু প্রত্যেকের মনের ব্যাকুলতা, প্রত্যেকের মনের আকাঙ্ক্ষা, সমস্যা, জর্জরিত মানুষের মনের আকুতি আমাকে অত্যন্ত ভাবে উদ্বেগ করে। তোমাদের চিঠিগুলোর, ইমেলগুলোর, SMS গুলোর উত্তর দেবার জন্য তুমি জন্মস্থান মা দিলে আরো ভালো হতো। তবু আমি দক্ষিণবঙ্গ ওর জন্মস্থান ধরেই, হাওড়া জেলা বা কলকাতা বা দক্ষিণবঙ্গ জন্মস্থান ধরেই আমি বিচার করছি মা, চিঠিটা দেবে আর্য, লস অ্যাঞ্জেলেস। এই অবসরে চিঠিটি আপনারা দেখছেন, এই অবসরে আপনাদের জানিয়ে রাখি সেই সুখবর এবং আরো একটি সুখবর, যারা অনেকেই এই ব্যাপারটা সম্পর্কে অজ্ঞ আছেন, কারণ কোনো কার্যক্রমে আমি বলিনি, উনি বারণ করেছিলেন, অর্থাৎ মহারাজই বারণ করেছিলেন। তো আজ সেই সুসময় এসছে বলার, কারণ ওয়েবসাইট লঞ্চ করে গেছে www.babadevdas.com। আর আপনারা তো জানেন যে পৃথিবী এই কথাটা বলছি, কারণ শুধু লস এঞ্জেলসেও কিন্তু ওনার শীর্ষ শিষ্যরা বিরাজ করছেন, এবং সেই জন্যই তাদের অনুরোধে কিন্তু আবারও বলছি যে 2009 উনি 18 দিনের জন্য লস এঞ্জেলসে পাড়ি দিচ্ছেন, শুধু সেই শীর্ষ শিষ্যদের সুপরামর্শ দেওয়ার জন্য। আর এই যে ওয়েবসাইটটি লঞ্চ করেছে, আপনারা জানেন যে ভারতবর্ষ ভিন্ন ভাষাভাষীর দেশ, ভিন্ন ভাষার মানুষ এখানে বিরাজ করেন। সেই হিসেবে ওনার প্রচুর ভক্তরা ছড়িয়ে আছেন দিল্লি, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, ভোপাল, এমনকি নেপালেও ওনার প্রচুর ভক্তরা ছড়িয়ে আছেন, এবং তাদের জন্য কিন্তু উনি হিন্দি ভাষাতেও এই ওয়েবসাইট সম্পর্কে বলবেন, এবং আমরা এক্ষুনি শুনে নেব তার মুখ থেকে, কারণ ভিন্ন ভাষাভাষীর মানুষও কিন্তু ওনার মুখের দিকে চেয়ে থাকেন। আর ওনার সম্পর্কে বলতে গেলে 4টি ভাষার উপর কিন্তু ওনার অসম্ভব যাতায়াত, অগাধ পাণ্ডিত্য। আর যেটা আপনাদের আরো একবার বলি যে ওনার ভিন্ন ভাষাভাষীর ভক্তরা যেরকম বিরাজ করছেন ভারতবর্ষ পৃথিবীর নানা প্রান্তে, সেই হিসেবে কিন্তু একথা আপনাদের জানার আবশ্যকতা আছে যে উনিও ভিন্ন ভাষার উপর যথেষ্ট দখল রাখেন, কারণ ওনার মাতৃভাষা বাংলা, এছাড়াও ইংলিশ এবং বিভিন্ন ভাষায় উনি কথা বলে বিভিন্ন ভক্তের কাছে পৌঁছে যান অনায়াসে। এবং আজকে মহারাজের মুখ থেকে হিন্দি ভাষায় এই ওয়েবসাইট সম্পর্কে কিছু জেনে নেব। মহারাজ, এ কারণেই জানবো যে যেহেতু ওয়েবসাইট লঞ্চ করে গেছে ভিন্ন ভাষাভাষীর মানুষ, তাদের আপনি হিন্দিতেও একটু যদি ওয়েবসাইট সম্পর্কে বলেন তাহলে তাদের বোধগম্য হতে সাহায্য হবে। हाँ भक्तजनों, जो लोग अभी कोलकाता में ठहरे हो, हमारे भक्त लोगों, जो हमें हिंदुस्तान की और बहुत सारे सिटियों में, बहुत सारे टीवी चैनलों में मुझे देखते हो, एक कार्यक्रम तुम लोग देखते हो समस्या और समाधान, मैं तुम लोगों के लिए बता रहा हूँ। और तुम लोगों को बारे में और भी मैं सूचना दे दूं, तुम लोग तो जानते हो कि पश्चिम बंगाल में मैं केवल 9 से 10 दिन ही मुझे रहने के लिए फुर्सत मिलता है, और महीनों में 20 या 21 डेज मैं पश्चिम बंगाल के बाहर ही होता हूं। और तुम लोगों के लिए मैं बता दूं कि तुम लोग जो चिट्ठियां मुझे भेजोगे, जो ईमेल मुझे करोगे, अलग अलग सिटियों के लिए, हिंदुस्तान की अलग अलग सिटियों के लिए मैंने ईमेल एड्रेस खोल के रखे हैं। दिल्ली वालों मुझे ईमेल कर सकते हो delhiletters@babadevdas.com। हैदराबाद वालों हमें ईमेल कर सकते हो hyderabadletters@babadevdas.com। कोलकाता वालों हमें ईमेल कर सकते हो kolkataletters@babadevdas.com। गुजरात वालों हमें ईमेल कर सकते हो gujaratletters@babadevdas.com। यानी हिंदुस्तान की हर सिटियों के लिए केवल अपना सिटियों का नाम लिखो, उसके बाद लिख दो लेटर्स @ हमारा साइट के नाम लिखो babadevdas.com। और जो हमारे आश्रम के लिए कोई सलाह देना चाहते हो या कोई इंफॉर्मेशन लेना चाहते हो, आश्रम के साथ संपर्क साधने के लिए
आश्रम के प्रोजेक्ट में हिस्सा लेने के लिए तुम लोग संपर्क साधो। যে চিঠি আমাকে পাঠিয়েছো মা, আমি সেই চিঠির উপরে কথা বলবো যে তোমার ছেলে খুবই ট্যালেন্টেড ছিল, তোমার ছেলে খুবই ইন্টেলিজেন্ট ছিল, কিন্তু হঠাৎ করে ওর একবার অসুখ হয় আর তারপর থেকে পাল্টে যায়, ওর দুরন্তপনা কমে, কিন্তু খুব দুঃখের বিষয় তার সাথে সাথে বুদ্ধিও কমে গেছে এবং অমনোযোগী হয়ে পড়েছে, অত্যন্ত রহস্যপূর্ণ। হঠাৎ করে পরিবর্তন, শুভ পরিবর্তন তো ভালো, অশুভ পরিবর্তন দুঃখদায়ক। তো মা, আমি সময় নিয়ে ধৈর্য ধরে তোমার মনের ব্যাকুলতার কাছাকাছি আমার মনকে নিয়ে গিয়ে আমি অবশ্যই পর্যালোচনা করব এবং সমাধানের রাস্তা অবশ্যই বলবো। শাস্ত্রসম্মত সমাধান, মন গড়া সমাধান নয়, শাস্ত্র অনুযায়ী সমাধান। শুদ্ধ সত্য এত সুন্দর নাম, কেন জীবনটা অসফলতায় ভরে যাচ্ছে? সফলতায় ভরবে কি? অবশ্যই জানবো। ওর ছকটাকে এখানে উপস্থাপন করছে। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে দিই, যিনি ছকটি বিশ্লেষণ করার পূর্বে শুদ্ধ সত্যর ব্যাপারে আমরা জানবো না। মা সর্বাণী দেবী যথেষ্ট উদ্বিগ্ন হয়ে নিশ্চয়ই টিভির পর্দার উপরে বসে আজকের আলোচনা শুনছেন। তার আগে জানিয়ে দিই যে আপনারা কোন ঠিকানায় ওনার সঙ্গে যোগাযোগ করবেন। এবং উত্তরবঙ্গের মানুষদের জন্য বলে রাখি যে আপনারা শিলিগুড়িতে, সমগ্র উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মানুষ মহারাজকে যে ঠিকানার আপনারা পাবেন, সেই ঠিকানাটি হলো প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। আরও একবার বলছি, প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। এবং সেখানেও যে দুটি নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে, নাম্বার দুটি হলো 989733175546, আরও একবার বলছি 9733175546, এবং আরও একটি নাম্বার 0353652827, 0353652827। উত্তরবঙ্গের মানুষরা এই দুটো নাম্বার স্মরণে রাখবেন এবং একমাত্র প্রয়াস অ্যাপার্টমেন্ট এই ঠিকানাতেই কিন্তু মহারাজের সান্নিধ্য আপনারা পেতে পারবেন। তাহলে মা, শুদ্ধ সত্যের এই হচ্ছে জন্মকুণ্ডলী। আমি ওর রাশি লগ্ন সব বলছি। 30শে জুলাই 1976। সবার আগেই শুদ্ধ সত্যের জন্য আগামী শুভ জন্মদিনের প্রাণ ভরা আশীর্বাদ। ভগবান ওর মঙ্গল করুন, দীর্ঘ আয়ু দিন, সফলতা দেন। শুভ জন্মদিনের অগ্রিম আশীর্বাদ ওকে জানালাম। শ্রী শ্রী মহামৃত্যুঞ্জয়ের চরণে আমি প্রার্থনা করছি, ভগবান শিব শক্তি দিয়ে ওকে রক্ষা করুন, ওকে সফলতা দিন। ওং নমঃ শিবায়, ওং মহাকাল রুদ্রদেবায় নমঃ। মহাকাল দেবাদিদেব মহামৃত্যুঞ্জয় তাকে আরোগ্য দিন। ভক্তগণ, আমি আলোচনা করব। মা, ওর হচ্ছে সিংহ রাশি, সিংহ লগ্ন। বর্তমান সময় জটিল তো বটেই, রাশি এবং লগ্ন দুটির ওপরেই শনির পূর্ণ 7.5 চলছে। রাশি এবং লগ্ন দুটোর ওপরেই শনির পূর্ণ 7.5 চলছে এবং পূর্ব ফাল্গুনী অর্থাৎ 11 নম্বর নক্ষত্রে জন্ম, শুক্লপক্ষের চতুর্থী তিথিতে জন্ম এবং ক্ষত্রিয় বর্ণ নরগণ। এই হচ্ছে ওর জন্মকুণ্ডলী। ওর জন্মকুণ্ডলীতে এখানে কেতু, এখানে বৃহস্পতি, এখানে গ্রহ নেই। রবি বুধ শুক্র শনি, লগ্ন মঙ্গল চন্দ্র, এখানে গ্রহ নেই। রাহু, এখানে গ্রহ নেই, এখানে নেই, এ ঘরে গ্রহ নেই, এখানে নেই,
এখানে গ্রহ। তাহলে ওর জন্মকুণ্ডলীর মধ্যে কি কি ভালো আছে আর ওর জন্মকুণ্ডলীর মধ্যে কি কি খারাপ আছে, কেন ওর জীবনে এই সমস্যা দেখা দিল। দেখো মা, ওর জন্মকুণ্ডলীতে বৃহস্পতি ভালো আছে, ওর জন্মকুণ্ডলীতে কেতু ভালো আছে, ওর জন্মকুণ্ডলীতে শুক্র ভালো আছে, ওর জন্মকুণ্ডলীতে বুধ ভালো আছে, ওর জন্মকুণ্ডলীতে চন্দ্রও ভালো আছে। এই গ্রহগুলো ওর হরোস্কোপ বা জন্মকুণ্ডলীতে ভালো অবস্থায় আছে। অসুবিধাটা কোথায়, কেন সমস্যা দেখা দিল হেলথের উপরেই? ওর নার্ভের সমস্যা দেখা দেওয়া স্বাভাবিক। ওর নার্ভের সমস্যা আছে, ওর সমস্যাটা নার্ভ জনিত। কেন বলছি সে কথা, হেলথের উপরে কেন সমস্যা এলো? ও কি সম্পূর্ণ আগের মতো বিচার শক্তি, বুদ্ধি শক্তি ফিরে পাবে? পেলে কবে পাবে? ও কি জীবনে চাকরি পাবে? কিরকম চাকরি পাবে? চাকরি ভালো হবে না ব্যবসা ভালো হবে? জীবনে সুন্দর প্রতিষ্ঠা কবে পাবে? বিবাহিত জীবন কি ওর আছে? থাকলে কিরকম? নিজের পয়সায় জমি বাড়ি আরো ডেভেলপমেন্ট কি করতে পারবে? হাজার প্রশ্ন, এক কুণ্ডলী প্রশ্ন হাজার। একটি কুণ্ডলী, তার সাথে জুড়ে থাকে হাজার হাজার প্রশ্ন। প্রশ্নের সমাধান সূত্র আবার ওই একটি কুণ্ডলী। চলো দেখব স্বাস্থ্য কেন আক্রান্ত হয়েছে। লগ্ন সিংহ, সিংহ লগ্নের স্বামী বা মালিক কে? সিংহ লগ্নের মালিক হচ্ছে রবি। রবি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। রবি আর শনি এক জায়গায় আছে, 12 নম্বর ঘরে আছে। 4টে গ্রহ একসাথে আছে। 3টের বেশি গ্রহ থাকলেই অসুবিধে হয়। 4টে গ্রহ, শনি রবি 20 যোগ। 20 শব্দ শুনে ভয় পাবে না, ভয় পাবার কিছু নেই। সমস্যা হয়েছে তো তার সমাধানও আছে। সমস্যা আছে তো তার সমাধানও আছে। সমাধান অবশ্যই আছে, সমাধান অবশ্যই আছে। শনি রবি 20 যোগ, লগ্নপতি রবি, সেই জন্য স্বাস্থ্যটা আক্রান্ত হয়েছে, কারণ লগ্ন থেকে স্বাস্থ্য। আর শনি রবি 20 যোগের মধ্যে বুধ বসে আছে, তাই নার্ভ সিস্টেমে ওর কোনো সমস্যা আছে। যদি তুমি ইতিপূর্বে সেটা না জেনে থাকো বা সঠিকভাবে কারোর পরামর্শ না পেয়ে থাকো, তো বলছি, আবারও বলছি, হরোস্কোপ থেকে বলছি, নার্ভেরই সমস্যা আছে। মানুষ বুদ্ধিমান বেশি বা কম হয়, রিসিভিং ক্ষমতা কার কত, কম সময় রিসিভ করার ক্ষমতা এবং তার পাল্টা জবাব দেবার ক্ষমতা। জবাব যে তোমার মুখে দিতে হবে তা নয়। কে কি বলতে চাইছে, এরপরে কি বলতে পারে, সে কি দিকে ইন্ডিকেট করতে চাইছে, খুব সহজে উপলব্ধি করার ক্ষমতা। আমাদের পুরো নার্ভ সিস্টেমটাকে কন্ট্রোল করে বুধ। বুধ যার হাতের এই আঙ্গুলের মাথাগুলো যে নার্ভ এন্ড, এই রিং গুলো যত সুন্দর, মানে সিস্টেমেটিক, ভাঙাচোরা নয়, বেঁকাকোকা নয়, তা রিসিভ করার ক্ষমতা তত বেশি, সিদ্ধান্ত নেবার ক্ষমতা তত বেশি।
যখন আমাদের নার্ভ সিস্টেম নষ্ট হয় বা যাদের সম্পূর্ণভাবে সঠিক থাকে না, দেখা যায় তাদের এই রিং গুলো, এখানে যে স্ট্যাম্প প্যাডে যদি তুমি ছাপ দাও দেখতে পাবে রিং আছে, সেগুলো সিস্টেমেটিক সুন্দর হয় না, ভাঙাচোরা বেঁকা কোকা হয়ে থাকে। তো এখানে নার্ভের সমস্যা রয়েছে। লগ্নে মঙ্গল, মঙ্গল দোষ, আর এই সবকিছুর খলনায়ক, সবকিছুর ভিলেন, যে ব্যাপারটাকে এত গুরুতর করে তুলেছে, কাল সর্প দোষ। এই কাল সর্প দোষ একদিকে সমস্ত গ্রহগুলো, আর এই দিকটাতে কোনোই গ্রহ নেই। দেখো এই দিকটাতে কোনো গ্রহ নেই, 1 2 3 4 5, 5টা ঘরে কোনো গ্রহ নেই, পূর্ণ কাল সর্প দোষ। 3 নম্বর কাল সর্প দোষ, 1 2 3, 3 নম্বর ঘরে আছে রাহু, 3 নম্বর কাল সর্প দোষ এখানে তৈরি হয়েছে, এবং এটি বাসুকি কাল সর্প দোষ। এটি বাসুকি কাল সর্প দোষ। এই হচ্ছে সমস্যার কারণ। তুমি এর জন্য কাল সর্প দোষের প্রতিকার করো, আর শনি রবি বিষ যোগের প্রতিকার করো। মঙ্গল দোষের প্রতিকারটা পরে করলেও হবে। প্রতিকার কবে করবে? জন্মাষ্টমী। জন্মাষ্টমী শুভ তিথি, এত ভালো তিথি আবার মহালয়ার আগে পাবে না। জন্মাষ্টমীর মতো ভালো তিথি আবার দেবী পক্ষের মহালয়ার আগে পাবে না। তিথি পয়সা দিয়ে, টাকা দিয়ে তৈরি করা যায় না। তিথি প্রকৃতির নিয়মে তৈরি হয়ে থাকে। তাই জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মদিন, প্রভু কানাইয়ের জন্মদিন, লালার জন্মদিন, গোপালের জন্মদিন, যিনি ত্রাণকর্তা, যিনি সকলকে উদ্ধার করতে এসেছিলেন, সকলের দুর্গতি মেটাতে এসেছিলেন, সকলকে পরম গতি দিতে এসেছিলেন, সকলকে পরম গতি প্রাপ্ত করাতে এসেছিলেন। এই পুণ্য তিথিতে তার আগেই তুমি কোনো অ্যাস্ট্রোপামিস্টের পরামর্শ গ্রহণ করো। আর তোমাদেরও যাদের এরকম কালসর্প আছে, বিষ যোগ আছে, তোমরাও আগে থেকে কারো পরামর্শ গ্রহণ করো এবং তোমরা এটাকে প্রতিকার করো। দুটো প্রতিকার এখন হবে না, যে কোনো একটা প্রতিকার এখন করতে হবে। হয় কালসর্প নয় বিষ যোগ, আর একটা প্রতিকার করতে হবে দেবী পক্ষে। কেন দুটো প্রতিকার হবে না? পয়সা দিলে কেন প্রতিকার হবে না? কেন পয়সা দিলে প্রতিকার হবে না? হবে না। দুটো প্রতিকার নিয়ে একসাথে ধারণ করার মতো ক্ষমতা এই হরোস্কোপে নেই। যদি দুটো অপারেশন করার দরকার থাকে তাহলে কি করেন? ডাক্তারবাবুর আগে পেশেন্টের বিপি দেখেন, সুগার দেখেন, সবকিছু দেখে তারা সিদ্ধান্ত নেন। এই হরোস্কোপে দুটো প্রতিকার একসাথে কোনোভাবেই করা যাবে না, একটা একটা করে প্রতিকার করতে হবে। প্রথমে করতে হবে হয় কালসর্প না হলে বিষ যোগ, যে কোনো একটা করো। সমাধান কবে হবে? বিয়ে হবে কিনা? সমাধান হবে 2009 সালের 12ই জুলাই এর পর।
ও সুস্থ হয়ে যাবে, ও ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। অর্থাৎ সুস্থ তো আছেই, দরকার শুধু বাধা বিপত্তিটাকে দূরে সরিয়ে দেওয়া। ভুল হয়ে গেছে সায়েন্স নিয়ে, দেখো মা বলছেন ওর মামা ওকে সায়েন্স নিতে বাধ্য করেছেন, তাহলে ভুল লাইন চুজ হলে কি হয়, দুবার এইচএসে ব্যাক হয়ে গেল, তাহলে মার্কশিটটা কত খারাপ হয়ে গেল। তাই সঠিক লাইন চুজ করা একটা বড় বিষয়। কে কোন লাইনে সফলতা পাবে, কার কি অধ্যয়ন করা উচিত, কার কোন ট্রেডে কোন ইন্ডাস্ট্রিতে জয়েন করা উচিত, এটা একটা খুব বড় ব্যাপার। তাই সায়েন্স নেওয়াটা ওর পক্ষে ভুলই হয়ে গেছে। এখন যেটা হয়ে গেছে তার উপরেই এখন আমাদের সমাধান সূত্র বের করতে হবে। ওর জীবনে চাকরিও হবে 2009 সালে 12 মার্চের পরে, আর সুস্থতা 12 জুলাইয়ের পরে, পুরো সুস্থতা 12 জুলাইয়ের পরে। বাধা বিপত্তি কাটবে 12 জুলাইয়ের পরে। 12 মার্চের থেকে কর্মযোগ শুরু হয়ে যাবে। বিয়ে এখন নেই, বিয়ে আরো দেরি আছে। 2010 সালে ওর জীবনে বিয়ে হবে 19 সেপ্টেম্বরের পরে। 19 সেপ্টেম্বরের পরে চলো এবার আমি তোমাকে বলে দেই যে মকর রাশির মেয়ের সাথে বিয়ে দেবে না, ধনু রাশির মেয়ের সাথে বিয়ে দেবে না, মকর লগ্নের মেয়ের সাথে বিয়ে দেবে না। কেমন? মকর রাশির মেয়ের সাথে বিয়ে দেবে না, ধনু রাশির মেয়ের সাথে বিয়ে দেবে না, মকর লগ্নের মেয়ের সাথে বিয়ে দেবে না। শুদ্ধ সত্ত্বের নামের প্রথম অক্ষর কি হওয়া উচিত ছিল? এম ফর মুম্বাই, টি ফর তামিলনাড়ু। নামটা ভুল হয়ে গেছে, নামটা ভুল হয়ে গেছে। আর এরকম ভুল তো অনেকেরই হয়, তাহলে ওর ক্ষেত্রে এতখানি এফেক্টিভ হলো। কারণ নাম হচ্ছে লগ্ন, লগ্ন মানে দেহ। আমাদের শরীরটাকে নাম দিয়ে ডাকা হয়। এই যে লোকটা টিভিতে বসে কথা বলছে, লোকটা কে গো? আরে এই লোকটা বাবা দেবদাস। আচ্ছা, তো তুমি এই শরীরটাকে চিনেছো বাবা দেবদাস বলে। আত্মা অবিনাশী, তার নাম হয় না অজন্মা, অবিনাশী। আত্মার নাম হয় না, শরীরের নাম হয়। শরীর মানে লগ্ন, লগ্ন মানে দেহ। তাই লগ্নপতির উপর নাম খুব ভাবে ডিপেন্ড করবে। তা ওর লগ্ন আর রাশি একটাই, সিংহ। সিংহ লগ্নের পক্ষে এই শুদ্ধ সত্য নাম শুভ নয়। আবার নামের উপরে দুটো নাম হয়ে গেছে, শুধু শুদ্ধ বা শুধু সত্য নাম। শুদ্ধ সত্য খুব, এটা ওর পক্ষে নেগেটিভ হয়ে গেছে নামটা। তো সমস্ত আইডেন্টিটি তো হয়েই গিয়েছে শুদ্ধ সত্য নামে, ভোটার আইডি, অ্যাডমিট, মার্কশিট। তবু যদি তুমি এম বা টি দিয়ে একটি প্যারালাল নাম এফিডেভিট করতে পারো, সেটা খুব ভালো হবে ওর পক্ষে। শুভ নাম আমি তোমাকে চুজ করে দেব, তোমার 10টা নাম দিও, বা যে কোনো অভিজ্ঞ সংখ্যা তত্ত্ববিদের কাছে যাবে, তিনি তোমাদের নিশ্চয়ই গাইড করবেন, তিনি তোমাদের নিশ্চয়ই গাইড করবেন। আর কি? আর ওর জন্য শুভ তারিখগুলো বলে দিই। প্রতি ইংরেজি মাসের 1, 2, 3, 9, 1, 2, 3, 9, 10, 11, 12, 18, 10, 11, 12, 18, 19, 20, 19, 20, 21, 28, 21, 28, 29, 30, 29, 30। এগুলো হচ্ছে শুভ তারিখ এবং শুভ সংখ্যা শুদ্ধ সত্ত্বের জন্য। শুদ্ধ সত্ত্বের জন্য ওর অশুভ তারিখ 4, 5, 6, 4, 5, 6, 13, 14, 15, 13, 14, 15, 22, 23, 22, 23, 24, 31, 24, 31। এগুলো ওর পক্ষে হচ্ছে অশুভ তারিখ। ওর পক্ষে মধ্যম তারিখ হচ্ছে 7, 8, 7, 8, 16, 17, 16, 17, 25, 26, 25, 26। কেমন? তোমরা নিশ্চয়ই তা নোট করে নিয়েছো।
এবারে বলে দেই ওর পক্ষে শুভ রং। ওর পক্ষে শুভ রং হচ্ছে লাল এবং কমলা। লাল এবং কমলা, রেড অরেঞ্জ, রেড অরেঞ্জ, পিঙ্ক, পিঙ্ক গোল্ডেন, গোল্ডেন ব্রাইট হোয়াইট, ব্রাইট হোয়াইট, স্টিল কালার, স্টিল কালার ওর পক্ষে শুভ রং। এই সমস্ত রঙের পেন, রুমাল, জামা কাপড়, ডায়েরি, বেড কভার, বেডশিট এগুলো ব্যবহার করবে। ওর মাঙ্গলিক চিহ্ন হচ্ছে ত্রিশূল। ত্রিশূল হচ্ছে ওর মাঙ্গলিক চিহ্ন। ঘরের দরজার উপরে, আলমারির উপরে ত্রিশূলের স্টিকার লাগাবে। ঘরের দরজার উপরে, আলমারির উপরে ত্রিশূলের স্টিকার লাগাবে। ঘরের তো লাগাবেই, আর মোবাইল ফোনে স্ক্রিন সেভার বা ব্যাকগ্রাউন্ড ফাইলে, মোবাইল ফোনে স্ক্রিন সেভার বা ব্যাকগ্রাউন্ড ফাইলে ত্রিশূলের ছবি রাখবে। দক্ষিণ এবং পশ্চিম ওর পক্ষে শুভ দিক। দক্ষিণ দিকে মাথা করে শোবে বা পশ্চিম দিকে মাথা করে শোবে। দক্ষিণ দিকে মাথা করে শোবে বা পশ্চিম দিকে মাথা করে শোবে, এগুলোকে মেনে চলবে। ওর পক্ষে আমি দুখানা নিয়ম বলে দেই যে প্রতি রবিবার দিন নুন খাবে না বা লবণ খাবে না। প্রতি রবিবার দিন লবণ খাবে না। আর প্রতি বৃহস্পতিবার দিন শাক খাবে। শাক বা গাছের পাতাকে বলা হয় শাক, যে কোনো গাছের পাতাকে শাক বলা হয়। প্রতি বৃহস্পতিবার দিন শাক খাবে। ওর জন্য আমি একটা মন্ত্র বলে দিই, এই মন্ত্রটাকে নোট করে নাও। ওম ওম বুধায় বুধায় চন্দ্র চন্দ্র পুত্রায় পুত্রায় দিব্য দিব্য মূর্তয়ে মূর্তয়ে হেমা হেমা ভরণায় ভরণায় যজ্ঞ যজ্ঞ পবিত পবিত মাল্য মাল্য ধরায় ধরায় মর্মা মর্মা চনং চনং গৃহান গৃহান শান্তিং শান্তিং কুরু 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 কুরু, মানে কুরু কুরু দুবার লিখবে। সোহা সোহা, সোহাও বলতে পারো, সাহাও বলতে পারো। তো এটাকে কিভাবে লিখবে? ওম বুধায় চন্দ্র পুত্রায়, এইটা হলো একটা লাইনে। এবার নিচে লেখো দিব্য দিব্য মূর্তয়ে মূর্তয়ে মাল্য। খুব ভালোভাবে তোমরা দেখবে, এটা হচ্ছে বুধের আহ্বান মন্ত্র এবং ধ্যান মন্ত্র। বুধের আহ্বান মন্ত্র এবং ধ্যান মন্ত্র। তো এখানে অন্যান্য গ্রহের ক্ষেত্রে মাল্য ধরায় কথাটা রয়েছে, কিন্তু বুধের ক্ষেত্রে হেমা ভরণায়, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। আবার বলছি, ওম বুধায় চন্দ্র পুত্রায়, এক লাইনে লেখো। নিচে লেখো দিব্য মূর্তয়ে দিব্য মূর্তয়ে হেমা ভরণায় হেমা ভরণায়। নিচে লাইনে লেখো যজ্ঞ পবিত মাল্য ধরায় যজ্ঞ পবিত মাল্য ধরায়। তার নিচে লেখো মর্মাচনং গৃহান মর্মাচনং গৃহান। তার নিচে লেখো শান্তিং কুরু কুরু সোহা শান্তিং কুরু কুরু সোহা। এই মন্ত্রটা যে কোনো সময় 108 বার জপ করবে। সারাদিন সময় না পেলে রাত্রিবেলা শোবার আগে বিছানাতে বসেও করতে পারবে। ও জীবনে চাকরির মাধ্যমে বেশি সফলতা পাবে, ব্যবসা ওর জীবনে তত ভালো হবে না। কেমন? কিন্তু চাকরি ভালো হবে। চিন্তা করার কোনো কারণ নেই, সমস্যা থাকেই, তার সমাধানও আছে। সমাধানকে খুঁজে বেড়ানোটাই, সমাধানকে খুঁজে পাওয়াটাই, সমাধানটাকে কাজে লাগিয়ে জীবনটাকে সফলতর করাটাই হচ্ছে মানুষের কাজ। ওয়েবসাইটে তোমরা দেখো লেখা আছে ছুলে সফলতা, ছুলে সফলতা।
সফলতাকে ছুঁয়ে নাও, শাস্ত্রকে কাজে লাগিয়ে সফলতাকে ছুঁয়ে নাও। ভগবান শুদ্ধ সত্যের জীবনকে মঙ্গলময় করুন। ওং নমঃ শিবায়। ওং মহাকাল রুদ্র দেবায় নমঃ। কি অসম্ভব বিশ্লেষণ আমরা শুনে নিলাম মহারাজের মুখ থেকে। শুদ্ধ সত্যের ব্যাপারে ওনার মা সুপ্রিয়া দেবী যা যা জিজ্ঞাসা ছিল, প্রতিটি প্রশ্নের একদম চুলচেরা বিশ্লেষণ, যাকে বলে চুলচেরা বিশ্লেষণ, সঠিক বিশ্লেষণ আমরা শুনে নিলাম। ছোট্ট করে বলে দিই ওর জীবনের নেগেটিভিটি এবং পজিটিভিটি গুলো। ওর জীবনের, ওর জন্মকুণ্ডলী অনুযায়ী পজিটিভিটি হচ্ছে যে কিছু গ্রহের অবস্থান সত্যিই ভালো জন্মকুণ্ডলীতে। সেগুলি হলো বৃহস্পতি, কেতু, শুক্র, বুধ এবং চন্দ্রের অবস্থান যথেষ্ট ভালো। কিন্তু নেগেটিভিটি হচ্ছে যে গ্রহদোষ প্রাপ্ত হয়েছে তা হলো শনি রবি বীজ যোগ এবং বুধের জন্য ওর জীবনে কিন্তু ওর নার্ভ সিস্টেম অর্থাৎ স্নায়ু রোগের সম্ভাবনা দেখা দিচ্ছে। লগ্নে মঙ্গলে মঙ্গল দোষ আছে। এছাড়া কালসর্প যোগ প্রাপ্ত হয়েছে, যার নাম হচ্ছে বাসন্তী কালসর্প যোগ। মহারাজ বলে দিয়েছেন যে এই গ্রহদোষগুলি প্রতিকারের যথেষ্ট দরকার আছে, কিন্তু মঙ্গল দোষের এই মুহূর্তে প্রতিকারের দরকার নেই। বাকি দুটো দোষের প্রতিকার যে কোনো একটা প্রতিকার দরকার, দুটো একসাথে করা যাবে না। ওর জন্মকুণ্ডলী অনুযায়ী তা কিন্তু গ্রহণযোগ্য হবে না। এছাড়া উনি বলেছেন যে সুপ্রিয়া দেবীর যে মূল জিজ্ঞাসা ছিল যে কবে নাগাদ কোন সময় পর ওর জীবনের সুদিনটা ফিরে আসবে, তাহলে উনি বলেছেন, মহারাজ বলেছেন 2009 12 জুলাইয়ের পর, 12 জুলাইয়ের পর ওর শুভ সময় আসছে এবং 12 মার্চের পর, 2009 সালে 12 মার্চের পর ওর জীবনে কর্মযোগের সম্ভাবনা আছে, অর্থাৎ চাকরি ক্ষেত্রে প্রবেশ করতে পারবে। এবং 2010-এর পর ওর বিবাহ, 2010-এর পর ওর বিবাহ আছে। আপনার মতো বহু মায়ের এই চিঠি আছে। আমরা ভেবেছিলাম যে আজও কলকাতা 39 থেকে সুপ্রিয়া দেবীর মতো আরো একজন পাঠিয়েছেন তার ছেলের ব্যাপারে, রত্না দাস, কিন্তু আজ সময় একদম সংক্ষিপ্ত। এই চিঠিটি পড়ে হয়তো উত্তর জানা যাবে না। মহারাজ এই চিঠি পড়ার মতো আজকে আর সময় নেই। চিঠিটা তুমি পড়তে পারো, কিন্তু উত্তরটা সামনের দিন দেবে। তাহলে রত্না দেবীর চিঠিটি পড়ে আজকের অনুষ্ঠান শেষ করবো। চিঠিটি উনি লিখছেন যে শ্রদ্ধেয় শ্রী দেবদাসজি মহারাজ, কলকাতা 39 থেকে লিখছেন, নমস্কার জানিয়ে পত্র লেখা শুরু করছি। টিভি চ্যানেলে আপনার সব বিশ্লেষণ দেখে ও শুনে আমি খুবই আগ্রহী হয়ে আপনাকে পত্র লিখছি। আমি আমার একমাত্র পুত্রকে নিয়ে খুবই চিন্তিত। আপনি যদি আমার পুত্রের জন্মছকের বিশ্লেষণ প্রতিকার জানান তবে খুব উপকৃত হই। আমার ছেলে রাজদীপ দাস 8ম শ্রেণীতে পড়ে। ও দিন দিন অবাধ্য ও মেজাজি হয়ে যাচ্ছে। পড়াশোনাতে মনোযোগ কম, জোর করে পড়াতে বসাই, কিন্তু আমার চিন্তা হয় এইরকম পড়াশোনা করলে কি করে ভবিষ্যতে ভালো চাকরি পাবে, কি করে সুপ্রতিষ্ঠিত হবে। যদি আমার চিঠি টিভি চ্যানেলে পড়েন তাহলে ভীষণ উপকৃত হই। ছেলের জন্ম তারিখ দিয়েছেন 15 জুলাই 1994, রাজদীপের জন্ম তারিখ 15 জুলাই 1994, শুক্রবার, জন্মস্থান কলকাতা, বিকেল 4:09। রত্নাদেবীর ছেলে রাজদীপ। আপনাকে কথা দিলাম রত্নাদেবী যে আগামী দিন রাজদীপের ব্যাপারে আমরা আলোচনা দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করব। তার আগে সুপ্রিয়া দেবীকে বলি যে আপনার মতো বিভিন্ন মায়েরা তাদের সন্তানদের নিয়ে চিন্তিত, তাদের কন্যা পুত্র এবং তাদের স্বামী, তাদের সংসার নিয়ে চিন্তিত। তারা অনেক চিঠি পাঠিয়েছেন। তা আপনারা যদি মনে করেন যে আপনাদের মনে অটুট বিশ্বাস আছে বাবা শ্রী দেবদাসজি মহারাজের ওপর, তার সান্নিধ্য, তার সুপরামর্শ আপনাদের জীবনে সাফল্যের ছোঁয়া আনবে। এবং উত্তরবঙ্গের মানুষদের জন্য বলে রাখি যে আপনারা শিলিগুড়িতে, সমগ্র উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মানুষ মহারাজকে যে ঠিকানায় আপনারা পাবেন সেই ঠিকানাটি হলো প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। আরও একবার বলছি, প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। এবং সেখানেও যে দুটি নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে, নাম্বার দুটি হলো 989733175546। আরও একবার বলছি 9733175546। এবং আরও একটি নাম্বার 035365280227।
035365280027। উত্তরবঙ্গের মানুষরা এই দুটো নাম্বার স্মরণে রাখবেন এবং একমাত্র প্রয়াস অ্যাপার্টমেন্ট এই ঠিকানাতেই কিন্তু মহারাজের সান্নিধ্য আপনারা পেতে পারবেন। এই দুটো নাম্বারে ফোন করলে আপনারা সমস্ত কিছু জেনে যাবেন যে পশ্চিমবাংলার কোন দিন, কবে, কোথায়, কখন, কিভাবে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ, হাতছানি দেওয়া শুরু হয়ে গেছে যথারীতি, ঘড়ির কাঁটা হাতছানি দিচ্ছে, আমাদের যেতে হবে। তার আগে আরো একবার সুখবরটা দিয়ে যাই, আপনারা লগ ইন করুন এই ওয়েবসাইটে, যা কিন্তু আপনাদের সামনে এসে হাজির হয়েছে, অর্থাৎ লঞ্চ করেছে www.babadevdas.com www.babadevdas.com এই ওয়েবসাইট লঞ্চ করেছে। এই সুখবর দিয়ে আজ আমরা বিদায় নেব, যার মূল মন্ত্র হচ্ছে শুনলে সফলতা। আর রবীন্দ্রনাথের কথাতে তার থেকে বড় দার্শনিক পৃথিবীতে আর কেউ আসেননি। সেই রবীন্দ্রনাথকে দিয়ে শেষ করব তার কি ছোট্ট উক্তি, পথ চেয়ে থাকা মোর দৃষ্টিখানি, শুনিতে পাও কি তাহার বাণী। হ্যাঁ, যারা বাবা শ্রী দেবদাসজি মহারাজের বাণী শোনার জন্য অপেক্ষা করে আছেন, তারা প্রতি সপ্তাহে এই দিনগুলোতে চোখ রাখুন সমস্যা এবং সমাধানে। নিশ্চয়ই আপনার জীবনের সমস্ত সমস্যা এক লহমায় কর্পূরের মতো উঠে যাবে, আপনাদের সাফল্যের ঘট নিশ্চিতভাবে পূর্ণ হবে। আজ তাহলে বিদায় নেব এই কথা বলে, শুনলে সফলতা। ওম নমঃ শিবায়, ওম মহাকাল রুদ্র দেবায় নমঃ।